মেয়েদের হোস্টেলের সামনে বাইক থামায় জাঙ্কুক। বলতে গেলে প্রতিদিনের রুটিনের মতো এটাও জাঙ্কুকের একটি নিত্যদিনের কাজ। এখানে তার বান্ধবী তে থাকে। প্রতিদিন জাঙ্কুক ভার্সিটিতে যাওয়ার সময় তেকে সাথে করেই নিয়ে যায়। জাঙ্কুকের বাসাও একই পথে। তাছাড়া ক্যাম্পাস থেকে হোস্টেলটি অনেক দূরে। জাঙ্কুকের একমাত্র ফ্রেন্ড তে এরকম না, ওদের আরো 3 জন ফ্রেন্ড রয়েছে, সুগার, জিমিন এবং জেহব। 5 জন সদস্য নিয়ে গঠিত এই বন্ধু মহলের নাম পঞ্চপাণ্ডব। ভার্সিটিতে এক নামেই ওদেরকে চেনে। ওরা 5 জনই কলেজ ফ্রেন্ড। ভার্সিটিতেও একসাথে ভর্তি হয়েছে যেন বন্ধুত্বের কোনো রকম সমস্যা না হয়। ওরা প্রত্যেকে ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট। ঠিকমতো ক্লাস করতে চায় না, পড়াশোনা করতে আগ্রহী না, কিন্তু কিভাবে যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলে। এর একমাত্র কারণ হলো ওরা সকলের সামনে নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করে। সবাই জানে ওরা ঠিকমতো ক্লাস করে না, পড়াশোনা করে না, কিন্তু ওরা যে রাত জেগে পড়াশোনা করে, নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলে, সেটা আর কেই বা জানে। জাঙ্কুক বাইকের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তে তো কখনো এতটা দেরি করে না। আজ এত দেরি করছে কেন মেয়েটা? ক্লাস শুরু হতে আর বেশি দেরি নেই। জাঙ্কুক তড়িঘড়ি করে তে নাম্বারে ফোন বসায়। কি রে শাকচুন্নি, এতক্ষণ লাগে রেডি হতে? আমি সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। যাবি না আজকে? যাব না রে জাঙ্কুক, তুই চলে যা। আমার ভালো লাগছে না কিছু। কিছু হয়েছে? তোর কণ্ঠ এমন কেন লাগছে? কান্না করেছিস? আমাকে একটা হেল্প করতে পারবি জাঙ্কুক? এর কণ্ঠে কেমন যেন অসহায়ত্ব ফুটে ওঠে। জাঙ্কুক বেশ অবাক হলো। তে মেয়েটা বেশ চঞ্চল। কারো মন খারাপ থাকলেও মেয়েটা নিমিষেই তাকে হাসিয়ে ফেলতে পারে, অথচ আজ মেয়েটা এভাবে কেন কথা বলছে? কি হলো, পারবি হেল্প করতে? এটা আবার বলতে হয়? যে কোনো কিছু বলতে পারিস, আমি তো আছি তোর জন্য। আচ্ছা 5 মিনিট অপেক্ষা কর, আমি নেমে আসছি। কথা মতো তে 5 মিনিটের মধ্যেই নিচে নেমে আসে। কথাটা এখানে বলা ঠিক হবে না। তুই কি আমাকে একটু নদীর পাড়ে নিয়ে যেতে পারবি? আচ্ছা ঠিক আছে, বাইকে উঠ। জাঙ্কুক বাইক চালিয়ে কিছুক্ষণের মধ্যেই নদীর পাড়ে চলে আসে। জাঙ্কুক, আমাকে বিয়ে করতে পারবি? জাঙ্কুক তের পানে বিস্ফোরিত চোখে তাকায়। কি বলছি মেয়েটা? মাথা ঠিক আছে তোর? তোর মতো পেতনিকে আমি কেন বিয়ে করতে যাব? ভাই প্লিজ, আমার মতো একটা সুদর্শন ছেলে তোর মতো শাকচুন্নি কেন বিয়ে করবে? দেখ জাঙ্কুক, আমি মজা করার মুডে নেই, আমি সিরিয়াসলি বলছি। উফ তে, থাম ভাই, আমার হাসি পাচ্ছে তোর কথা শুনে। প্র্যাঙ্ক করতে এসেছিস তাই না? আমি ঠিক বুঝতে পারছি। মজা করার হলে এত দূর এসে কথাটা বলতাম না। আমি সিরিয়াস জাঙ্কুক, প্লিজ আমাকে বিয়ে কর। কাহিনী কি বলতো? তুই তো আমাকে সহ্যই করতে পারতি না, আজ হঠাৎ বিয়ের প্রপোজাল দিচ্ছিস। বাবা একটু আগে কল দিয়েছে, আমাকে কাল বাড়ি যেতে বললো। আমার জন্য নাকি পাত্র ঠিক করেছে। তুই তো জানিস আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। আমার একটা স্বপ্ন আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে আর মাত্র 6 মাস বাকি। বাবাকে 6টা মাস সময় দিতে বললাম, কিন্তু সে রাজি না। বলেছে আমার কোনো পছন্দ থাকলে তাকে যেন তার সামনে দাঁড় করাই। কিন্তু তুই তো জানিস আমি কার সাথে প্রেম করি না। আমি কি করে এখন একটা ছেলেকে সামনে দাঁড় করাবো? আচ্ছা তোর সাথে যে ছেলেটার বিয়ে ঠিক করা হয়েছে, সেই ছেলেটার সাথে কথা বল যে তুই আর 6 মাস পরে বিয়ে করতে চাস। ওই ছেলেটা কানাডা থাকে। ছেলেটার ইমার্জেন্সি বউ লাগবে, বিয়ে করে সে কানাডা বউ নিয়ে যাবে। কিন্তু আমি তোকে কি করে বিয়ে করব বলতো? আমরা ক্লাসমেট। আর তুই তো জানিস বাবা মায়ের একমাত্র ছেলে আমি, এখন তারা কিভাবে নিবে? শোন, আমার একটা প্ল্যান আছে। আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে আর 6 মাস বাকি, আর ডিভোর্সের জন্য কাগজপত্র ঠিক করতেও 6 মাস লাগবে। আমরা এখন বিয়ে করে নেই, এর মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, ডিভোর্সের কাগজপত্র ঠিকঠাক হয়ে যাবে। আমরা না হয় তখন ডিভোর্স করে নিব। সবাইকে বলবো যে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তারপর আমাদের মধ্যে বনিবনা হয়নি, তাই ডিভোর্স হয়ে গেছে। সব ঠিক আছে, কিন্তু তোর মতো পেতনি একটা আমার বউ হবে কেমন যেন লাগছে দোস্ত। উফ, এখন তো দেখি তুই আবার জেহপের মতো শুরু করেছিস। শোন জাঙ্কুক, নেহাত আমি অসহায় হয়ে তোর কাছে এসেছি, না হয় তোর মতো একটা বান্দরকে বিয়ে করার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। একে তো নিজে বিয়ের প্রপোজাল দিলি, তার উপর এখন আমাকেই কথা শোনাচ্ছিস, এটা কিন্তু ঠিক না তে। আচ্ছা এখন বাদ দে সেসব কথা, তুই ওদেরকে কল দে। আজকেই বিয়ে করতে হবে, আর বিয়েতে আমরা ওদেরকেই সাক্ষী রাখবো। কিরে জেহব, কেমন আছিস?
আরে নিরীহ প্রাণী, আমি তো ভালোই আছি। কেমন ভালো আছিস তা তো দেখতেই পাচ্ছি। চোখের নিচে ডার্ক সার্কেল, রাতের ঘুম হারাম, এগুলো কি? হ্যাঁ, গোলাপির শোকে দেবদাস নাকি বন্ধু? কি গোলাপি গোলাপি করছিস? তোদের না বলেছে ওর নাম রোজ, ওকে গোলাপি বলে ডাকবি না? ও সুইট রোজ। ওকে সুইট রোজ। বাপরে বাপ, দেখেছিস জিমিন, ছেঁচড়া ছেলের কাণ্ড দেখেছিস? এত বড় একটা ছেঁকা দেওয়ার পরেও পিরিত যেন উতলে উতলে উঠছে। তাই তো দেখছি রে, দেবদাসও ফেল মারবে এর কাছে এসে। শোন, ছেঁকা খাওয়ার পর মদ খাওয়া অনিবার্য, বুঝেছিস? এক হাতে মদের বোতল, অন্য হাতে গোলাপের একটা ছবি নিয়ে মাতলামি করবি, তাহলেই হয়ে যাবে পারফেক্ট বাপ্পারাজ। পঞ্চপাণ্ডবের মধ্যে জেহপের হৃদয় সব থেকে নরম, আর এই নরম হৃদয়ের কারণে যে কোনো মেয়েকে নিজের হৃদয়ে জায়গা দিতে পারে। এ পর্যন্ত কতগুলো রিলেশন সে করেছে তার ইয়ত্তা নেই, তবে কোনোটাই টিকেনি তার বজ্জাত বন্ধু মহলের জন্য। তাই বারবার মেয়ে দেখলেই কাঙ্গালের মতো ফ্লার্টিং শুরু করে দেয়। তার লাস্ট রিলেশন ছিল রোজ নামের একজনের সাথে। আশ্চর্যের কথা হলো সে মেয়েটা তাকে ছেঁকা দিয়েছে। হই হুল্লোড় করে দ্বিতীয় ক্লাসে ঢোকার সময় আকেল গুরুম হলো পঞ্চপাণ্ডবের 3 সদস্যের। ইউনজুন স্যারের ক্লাস মানেই শ্বাসরুদ্ধকর ভয়ঙ্কর একটা ক্লাস। ক্লাসে ঢোকা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপার নিয়ে স্টুডেন্টদের পেছনে লাগাই ওনার কাজ। লোকটিকে দেখলেই ওরা ভয় পেয়ে যায়। তার মধ্যে মাথায় মস্ত একটা টাক থাকায় আড়ালে তারা যাকে টাকলা স্যার। ওরা সবাই হেলে দুলে ক্লাসের দিকে আসছিল, কিন্তু যখনই অনুমতি চাওয়ার জন্য সুগা বলে ওঠে, মে আই কাম ইন স্যার, তখনই চমকে উঠল ওরা। কারণ ওরা ভেবেছিল এখন অন্য স্যারের ক্লাস, কিন্তু এটা তো টাকলা ইউনজুন। আয় হায়, কি হবে এখন? ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, স্যার ওদের দেখে ফেলেছেন। কি ব্যাপার, তোরা এত দেরি করলি কেন? কি উত্তর দিবে ভেবে পায় না কেউ। ভয় পেয়ে গুটিয়ে গেল সবাই। সুগাকে রেখে সবাই দৌড়াতে শুরু করলো। সুগা যেহেতু সামনে ছিল আর সেই স্যারকে প্রশ্নটা করেছে, তাই সে আর যেতে পারলো না। কি রে, তোর সঙ্গীরা এভাবে পালিয়ে গেল কেন? জানি না স্যার। কেন জানিস না? সত্যি করে বল। বোধহয় ভয় পেয়ে স্যার। কেন ভয় পেয়ে? আমি কি বাঘ না ভাল্লুক যে তোদের খেয়ে ফেলবো? হয়তো পড়া পড়ে আসেনি। তাই তুই গেলি না কেন? তুই বুঝি ভয় পাস না? পাই স্যার, কিন্তু কিন্তু কি? পড়া হয়েছে তোর? জি স্যার। ঠিক আছে, আয় ভেতরে এসে বস। অনিচ্ছা সত্ত্বেও সুগা ভেতরে এসে বসলো। বন্ধুদের ছাড়া সে কোনোদিন ক্লাস করেনি, তাই ক্লাসে কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। ওরা সবাই নিশ্চয়ই অনেক মজা করছে। সুগার মনটা কেমন যেন আকুপাকু করছে। শেষ পর্যন্ত আর টিকে থাকতে না পেরে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে বেরিয়ে আসলো। তখনই জেহপের ফোনে জাঙ্কুকের কল আসে। জেহপ, বেশি দেরি করিস না, বাকিদের নিয়ে কাজী অফিসে চলে আয়। কাজী অফিসে মানে? কার বিয়ে? অবশ্যই আমার। অন্য কারো বিয়ে হলে আমি কেন কাজী অফিসে যাব? কথাটা বলে জাঙ্কুক ফোন কেটে দিল। জেহপের মতো সবাই অবাক চোখে একে অপরের দিকে তাকাচ্ছে। ফোন লাউড স্পিকার থাকায় সবাই জাঙ্কুকের কথা শুনতে পেয়েছে। এই জাঙ্কুক আবার কোনো মেয়েকে তুলে নিয়ে আসেনি তো? তোর জাঙ্কুক কেমন মনে হয়? আজ পর্যন্ত কারোর সাথে প্রেম করলো না, সে নাকি একটা মেয়েকে তুলে নিয়ে আসবে। তাহলে যে বললো বিয়ে করছে? আরে দেখ গিয়ে মজা করতেছে। ওর মতো ছেলের বিয়ে করার সাহস আছে? খাটু কাপা একটা ছেলে। আচ্ছা চল গিয়ে দেখি। এখন এসব বলে সময় নষ্ট করার মানেই হয় না। জাঙ্কুক, আমার না খুব ভয় করছে, জানি না কি হবে। ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। নাকি তুই এই কারণে ভয় পাচ্ছিস যে আমি না আবার কখন বলে বসি দেখতে বিয়ে হয়ে গেছে? তুই কিন্তু আমাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করতে পারবি না। উফ, তুই কি কখনো সিরিয়াস হস না? আমি সিরিয়াস। দেখতে তোর নামেই 3 বার কবুল পড়ব, তোর নামের পাশে নিজের নাম জুড়ে দিব। আমি কি তোর কাছাকাছি আসবো না বল? অধিকার আছে আমার। হঠাৎ করে জাঙ্কুকের ভয়েস টোন চেঞ্জ হওয়ায় তে কিছুটা ঘাবড়ে যায়। জাঙ্কুক কি সত্যি সত্যি অধিকার চাইবে? আরে তে, বোকা নাকি তুই? কথাটা সিরিয়াসলি কেন নিচ্ছিস? আমি তো মজা করে বললাম। হয়েছে, এবার চুপ যা ভাই। এর মধ্যেই বাকিরা চলে আসে। তে সবাইকে সত্যি ঘটনাটা খুলে বলে। ওদেরকে সাক্ষী রেখে জাঙ্কুক আর তে সেদিনই বিয়ে করে নেয়। বিয়েটা অপ্রত্যাশিতভাবে হলেও জুড়ে যায় একে অপরের সাথে।
দুজনে কেউই জানে না সামনে কি হতে চলেছে, এই বিয়েটাই বা কতদিন টিকে থাকবে। বাড়িতে বউ এসেছে, নতুন বউ। সবারই নিশ্চয়ই হই হুল্লোড়ে মেতে থাকার কথা, বউকে বরণ করার কথা, নতুন বউকে নিয়ে আহ্লাদে আটখানা হওয়ার কথা, কিন্তু সেসব কিছুই হয়নি। জীবন বাড়িতে তের আগমন ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। কেউ খুশি নয়, সবার মুখটা ভার হয়ে আছে। তের বুকটা ভার হয়ে যায়, কলিজা মুচড়ে ওঠে। মেয়েটা ভালো করে কাঁদতেও পারছে না। জাঙ্কুক বুঝতে পারে না বাবা মায়ের এতটা রিয়েক্ট করার কি আছে। সে একটা বিয়ে করেছে, মার্ডার তো আর করেনি। আমি তো এটাই বুঝতে পারছি না তোমরা এমন কেন করছো। এমন তো না যে তোমরা কেউ তেকে চিনো না, তোমরা সবাই তেকে চিনো। তে আগে ওই বাসাতে এসেছে। হ্যাঁ এসেছে, কিন্তু সেটা তোর ফ্রেন্ড হিসেবে, বউ হিসেবে না। তো বউ মানতে সমস্যা কি? যদি আমরা দুজন দুজনকে ভালোবাসতে পারি তবে তোমাদের সমস্যা কি? আমাদের সমস্যা কি বুঝতে পারছিস না? একমাত্র ছেলে, কই ধুমধাম করে বিয়ে দিব তা না, হুট করে বিয়ে করে নিয়ে এসেছিস। এখন সমাজে মুখ দেখাবো কি করে? বিয়েই তো করেছি, ভাগিয়ে তো নিয়ে আসিনি, তাই না? আর সমাজে মুখ দেখানোর কথা আসবে কেন? সংসার আমি করব, বউ আমার। মানুষের এত মাথা ব্যথা কিসের? ও তেমা, তোকে কি জাঙ্কুক জোর করেছে? বল না মা, আমাকে বল সব খুলে। তুই হুট করে জাঙ্কুককে কেন বিয়ে করলি? তোরা তো ফ্রেন্ড ছিলি। আসলে আন্টি, আমি জাঙ্কুককে ভালোবাসি, জাঙ্কুকও আমাকে ভালোবাসে। ভালোবাসিস ঠিক আছে, কিন্তু হুট করে বিয়ে করতে গেলি কেন? সময় নিয়ে বিয়ে করতে পারতি না? আমরা কি বাধা হতাম বলতো? আসলে জাঙ্কুক তো এখনো বেকার। আপনারা বিষয়টা কিভাবে নেন, তাই যাতে আমাদের সম্পর্কটা টিকে থাকে এর জন্য এভাবে বিয়ে করে নিয়েছে আন্টি। আমরা খুব সরি আন্টি, প্লিজ প্লিজ আন্টি আমাদেরকে মেনে নেন। আরেম এতক্ষণ নীরব দর্শকের মতো সবকিছুই পর্যবেক্ষণ করছিল। এই বিয়ে আমরা মানা না মানাই নিশ্চয়ই তোদের কিছু যায় আসে না। তোরা নিজেদের যুক্তিতে বিয়ে করেছিস, তোরা যা ভালো মনে করেছিস তাই করেছিস, আমার আর কিছুই বলার নেই। তবে জাঙ্কুক, তুই আমার ছেলে, তোর ভরণ পোষণের জন্য তুই আমার উপর নির্ভরশীল। যেখানে তুই নিজেকে নিজে সামলাতে পারিস না, সেখানে তুই আরেকটা মেয়ের দায়িত্ব নিয়ে নিলি, একটাবার আমাদের কথা ভাবলি না। যেহেতু তুই তোর যুক্তির কাছে সঠিক, এবার আমিও আমার যুক্তির কাছে সঠিক। তোর কিংবা তোর বউয়ের ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারবো না। আজ থেকে তুই তোর রাস্তা ধর। এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। জাঙ্কুক আমাদের একমাত্র ছেলে, তাছাড়া তোমার তো টাকা পয়সার অভাব নেই। এত এত উপার্জন করেও ছেলে আর ছেলের বউয়ের প্রতি কেন অবিচার করছো? আমি ওদের বিয়ে করতে বলেছি নাকি আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি? আমি আমার সিদ্ধান্তে অটল। তবে একটা সাহায্য করছি, তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছি না, এ বাড়িতেই তারা থাকবে, তবে হাড়ি আলাদা হবে। কথাগুলো জাঙ্কুকের আত্মসম্মানে লাগলো। ঠিক আছে, আমরা আলাদাই খাবো, আপনাকে ভাবতে হবে না আমাদেরকে নিয়ে। রুমে আসতেই এতক্ষণ আটকে রাখা কান্না উগরে দিল তে। চোখ থেকে অনর্গল পানি ঝরছে। আমার জন্যই এমন হয়েছে জাঙ্কুক, আমার জন্যই তোর আজ এই অবস্থা। কাঁদিস না তে, একদম কষ্ট পাস না। বাবা একটু রাগী, কিন্তু তার মনটা খুব ভালো। আসলে এভাবে হুট করে বিয়ে করে ফেলেছি, তাদের মানতে তো একটু কষ্ট হবেই, তাই না? আচ্ছা এখন তুই কি করে খাবি বলতো? আমি না হয় হোস্টেলে গিয়ে থাকবো। তোকে হোস্টেলে রাখার জন্য বিয়ে করেছি নাকি? তাছাড়া হোস্টেলে থাকলে সবার মনে অনেক প্রশ্ন জাগবে, কেন ভালোবেসে বিয়ে করেও তোকে এতটা দূরে রেখেছি। তাহলে এখন কি করবি? তুই তো বেকার, পড়াশোনা এখনো শেষ হয়নি, এখন এই মুহূর্তে চাকরি বাকরিও তো পাবি না। তুই এত চিন্তা কেন করছিস রে? আমি তোর দায়িত্ব নিয়েছি, ভাবিস না হুট করে বিয়ে হয়েছে বলে তোর অবহেলা করব। আমার রাজ্যের রানী বানিয়ে রাখবো তোকে, তোর কোনো কিছুর অভাব হবে না। যখনই তোর মনে হবে তোর খুব বেশি খারাপ লাগছে, তখন আমার কাছে এসে বলবি, আমি আছি তোর জন্য। ভাবছি এবার বাবার ব্যবসায় জয়েন করব। আমি যতদূর বুঝতে পারছি বাবা তার ব্যবসায় বসানোর জন্য এই নাটকটা করেছে। এখনো তো আমাদের ফাইনাল এক্সাম হয়নি, তাহলে তুই এক্সামে বসবি কি করে? ব্যবসা সামলে পড়াশোনাটা করতে পারবি? পারবো, খুব পারবো তে, তোর জন্য সবকিছু পারবো আমি। জাঙ্কুক কথাটা মনে মনে আওড়ালো। আরে চিল, তুই তো ক্লাসে যাচ্ছিস, তুই না হয় রাতে এসে আমাকে নোটগুলো বুঝিয়ে দিবি, তাহলেই হবে। আচ্ছা সেসব বাদ দে, তোর বাবা মা কি বললো? তোর কথা শুনে অনেকটাই অবাক হয়েছে, তবে যখন বলেছি যে আমরা ভালোবেসে বিয়ে করেছি তখন আর কিছু বলেনি।
আচ্ছা এখন শুয়ে পড়, সারাটা দিন অনেক খাটুনি গেল। তুই কোথায় ঘুমাবি? এত বড় খাটটাকে তোর চোখে পড়ছে না? আমি এখানেই ঘুমাবো। এখন আবার তুই বলিস না যে আমি তোর সাথে ঘুমাতে পারবো না। দেখ ভাই, এসব নাটক তামাশা করে কোনো লাভ হবে না। আমরা দুজন দুদিকে ঘুমিয়ে পড়বো, মাঝে না হয় একটা কোরবালিশ থাকবে। আর যদি তুই চাস তাহলে আমার বুকে ঘুমাতে পারিস। বুকে ঘুমাবো ভাই? সেটা তো স্বপ্ন, মানে দুঃস্বপ্ন আর কি। কিল ঘুষিতে বুক ঝাঁঝরা করে দিব। বুক ঝাঁঝরা করতে এসে আবার চুমু দিয়ে বসিস না যেন। কখনোই না, দেখা যাবে। এরকম দুষ্টু মিষ্টি ঝগড়ার মধ্য দিয়ে সে রাতটা পার হয়। জিন সকাল থেকে জাঙ্কুকের তের উপর নজর রাখছে। যতই রাগ যে দেখানো হোক না কেন, মন তো মানে না। জাঙ্কুকও কম যায় না। বিরিয়ানির প্যাকেট কিনে বাড়ি ফিরল সে। আরেম আর জিন তখন খাবার খেতে বসেছেন। জাঙ্কুক তাদের দেখে গলা ছেড়ে বলল, উচিত কথার ভাত নাই তো কি হয়েছে, বিরিয়ানি তো আছে, আজ থেকে বিরিয়ানি খাবো। ছেলের কাণ্ডে জিন আড়ালে মুচকি হাসলো। যাও যাও, এতই সোজা, কতদিন খেতে পারো দেখবো। দাঁত আছে যতদিন, খেয়ে যাব ততদিন। একটু বেলা হতেই জাঙ্কুক অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জাঙ্কুককে দেখে আরেম মোটেও অবাক হয়নি। তিনি জানতেন তার ছেলে এটাই করবে, এছাড়া আর উপায় আছে? সন্ধ্যায় অফিস শেষ করে জাঙ্কুক পঞ্চপাণ্ডবের বাকি 3 সদস্যের সাথে দেখা করে। ওরা টেনশনে ছিল, ওদিকটায় কি হয় না হয়। জাঙ্কুক গিয়ে সবকিছু খুলে বলে, সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। এখন বল, সুখবর কবে দিবি? কিসের সুখবর? ও মা, কিসের সুখবর বুঝতে পারছিস না? মানে আমাদের ভাগ্নে ভাগ্নি কবে হবে? বিয়ে মাত্র গতকাল হলো, তোরা ভাগ্নে ভাগ্নি স্বপ্ন দেখতেছিস? সিরিয়াসলি? তাছাড়া আমাদের মধ্যে এখনো ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার রয়েছে। আরে মামা চিল, ফ্রিতে একটা সুন্দরী বউ পাইছস, তোর তো কপাল সোনায় সোহাগারে। কই ভাবলাম তের আঙ্গুলে আমার নামে আংটি থাকবে, আর তুই কিনা বিয়ে করে নিলি। যে হোক প্লিজ, সব জায়গায় তোর এসব ফ্লার্টিং কথা বলবি না। ও আমার বউ, সম্মান দিবি ওকে। আগে তো শাকচুনি পেতনি ছাড়া কথাই বলতি না, এখন বউ, একদিনেই এত পরিবর্তন। জাঙ্কুক ওদের সাথে আরো কিছুক্ষণ গল্প করে রাত 10টার দিকে বাড়ি ফিরে আসে। রুমে ঢুকতেই দেখতে পায় তে কান্না করছে। জাঙ্কুকের মনটা অস্থির হয়। কি হয়েছে তে, কান্না কেন করছিস? কথাটা বলেই জাঙ্কুকের নজর যায় তের হাতের ওপর। হাতটা কেমন লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে গরম কিছু পড়েছে। হাতে কি হয়েছে? গরম তেল পড়েছে। তোকে রান্নাঘরে যেতে কে বলেছে? আমি বলেছি না আমি বাহির থেকে খাবার নিয়ে আসবো? তুই জানিস তুই রান্না করতে পারিস না, তাহলে কেন গেলি? এভাবে বলছিস কেন? তোর এখন ইনকাম নেই, দিন দিন বাহির থেকে এভাবে খেলে টাকা শেষ হয়ে যাবে না? কতবার বলেছি তোকে এসব ভাবতে হবে না। তাছাড়া আমি তো এখন অফিসে যাচ্ছি, তাই না? আমাদের যা জমানো টাকা আছে সেগুলো দিয়ে 1 মাসের খাবার হয়ে যাবে। আর 1 মাস পর তো আমি বেতন পাচ্ছি, তাই না? এত কেন কষ্ট করতে হবে তোকে? জাঙ্কুক কথা শেষ করে তের হাতে মলম দিয়ে তের হাতটা ব্যান্ডেজ করে দেয়। সকালে জাঙ্কুক ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তৈরি করতে চায়। জাঙ্কুক কিছুটা রান্না বান্না পারে। তে ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক তার পাশে নেই। তে বুঝতে পারে জাঙ্কুক কোথায় আছে। তে ফ্রেশ হয়ে জাঙ্কুকের কাজে সাহায্য করতে চায়, কিন্তু জাঙ্কুক তেকে কাজই করতে দিচ্ছে না। কাটতে গেলে বলছে হাত কেটে ফেলবি, রান্না করতে গেলে বলছে হাত পুড়ে ফেলবি। তারপরেও তে জোর করে যতটুকু পারছে জাঙ্কুককে সাহায্য করছে। জিন আরেম উপর থেকে নিচে নামছিল। তে আর জাঙ্কুকের এভাবে কাজ করা দেখে দুজনের মনেই প্রশান্তি বয়ে যায়। ওদেরকে দেখে মনে হচ্ছে রাত জোটক একে অপরের জন্য তৈরি। জাঙ্কুক অফিসের জন্য রেডি হচ্ছে। তে আমার টাইটা বেঁধে দে তো, তুই তো নিজেই বাঁধতে পারিস। ও মা, বিয়ে করেছি একটু সুযোগ সুবিধা নিব না? শোন, স্বামীর সেবা করলে অনেক দিন বেঁচে থাকবি। তোর স্বামী আবার অনেক দয়ালু কিনা, তোর জন্য মন ভরে দোয়া করবে। তে হেসে জাঙ্কুকের টাইটা বেঁধে দেয়। জাঙ্কুক বেরিয়ে যেতে নিয়েও আবার ফিরে আসে। তের কপালে চুমু খায়। জাঙ্কুকের কাণ্ডে তে অবাক হয়ে যায়, কিন্তু মনে মনে সে ভীষণ খুশি হয়েছে। এই ছোট ছোট যত্নগুলো অনেক বেশি স্পেশাল। অনেকগুলো দিন পার হয়। জাঙ্কুকদের সম্পর্কটা আগের থেকে অনেকটাই ভালো। ওদের ফ্রেন্ডশিপটা যেন আরো মজবুত হয়েছে। জাঙ্কুক অফিসে গিয়েও তের কথা ভাবতে থাকে। এখন কি করছে মেয়েটা, খেয়েছে কিনা, কিছু কি হয়েছে? একটু সময় পেলেই তের সাথে ভিডিও কলে কথা বলে।
জাঙ্কুক নিজেকে নিয়ে ভাবছে, সে কি তের প্রেমে পড়লো, ভালোবেসে ফেললো মেয়েটাকে। অবশ্য প্রেমে সে অনেক আগেই পড়েছিল, ঠিক কলেজের প্রথম দিন, যেদিন তেকে প্রথমবারের মতো দেখেছে। কিন্তু দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যাওয়ায় জাঙ্কুক আর প্রেম ভালোবাসা নিয়ে ভাবেনি, ফ্রেন্ডশিপটাকে প্রায়োরিটি দিয়েছে। কিন্তু এখন তেকে এতটা কাছে পেয়ে জাঙ্কুকের পুরনো প্রেম ডালপালা মেলতে শুরু করেছে। কিন্তু জাঙ্কুক ভয় পায়, যদি তে রিয়েক্ট করে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়। জাঙ্কুক চায় তে ভালো থাকুক, এমনকি সে পাশে না থাকলেও। এর মধ্যেই ওদের বিয়ের 1 মাস পূর্ণ হয়। জাঙ্কুক ওর প্রথম বেতন পেয়েছে। বেতন পেয়ে জাঙ্কুক যে কি পরিমাণ খুশি ও কাউকে বোঝাতে পারবে না। তেকে সারপ্রাইজ দেওয়ার জন্য জাঙ্কুক মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে। জাঙ্কুকদের বাসায় আজ তার নানু এসেছে। তার আদরের নাতি বিয়ে করেছে শুনে নিজেকে আর আটকে রাখতে পারেনি, এতদিন অসুস্থ থাকায় আসতে পারেনি। তে তো জাঙ্কুকের নানু জিসোর সাথে একদম ক্লোজ হয়ে গিয়েছে, দুজন মিলে খুশ গল্প করছিল। এর মধ্যে জাঙ্কুক বাড়ি ফিরে এসে তেকে জড়িয়ে ধরে। আমি আজ খুব খুশি, খুব 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 খুশি। দেখ তোর জন্য কত কি কিনে এনেছি, আর তোর কোনো কষ্ট থাকবে না। জাঙ্কুক ছাড় আমাকে, তোর নানু এসেছে। জাঙ্কুক এতক্ষণ ওর নানু জিসোকে খেয়াল করেনি। জিসোর সামনে তেকে এভাবে জড়িয়ে ধরায় জাঙ্কুক খানিকটা লজ্জা পেল। নতুন বউ পাইয়া বুড়িরে ভুইলা গেলা? আরে বউ তুমি কি যে বলো না, তোমারে কেমনে ভুইলা যাই। আসলে তোমার সতী নতুন নতুন এসেছে তো, তাই একটু বেশি করে ভালোবাসছি। যদি আবার ছেড়ে ছুড়ে চলে যায়, ভালোবাসা বেশি আর কই হইল, এখনো তো সুখবর দিতে পারলো না। এত অধৈর্য হলে চলে? মাত্র বিয়ের 1 মাস হলো, আরো সময় দাও, চিন্তা করো না, প্রতি বছরই দেখবে একবার করে সুখবর দিচ্ছি তোমায়। জাঙ্কুক জিসোর এমন লাগামহীন কথায় তের মনে হচ্ছে মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে। কেউ কারো চেয়ে কম যায় না, এক একজন যেন ওকে লজ্জা দেওয়ার পায়তারা করছে। থাক নাত বউ, তুমি আর লজ্জা পাইও না, দেখো আমার নাতি কি কি আনছে তোমার জন্য, যাও রুমে যাও। তে যেন এই কথাটারই অপেক্ষা করছিল। জাঙ্কুকের কাছ থেকে ব্যাগটা নিয়ে তে রুমে চলে যায়। তে রুমে গিয়েছে, জাঙ্কুক কি আর বসে থাকবে? সেও তের পিছু পিছু রুমে চলে যায়। তে রুমে গিয়ে প্যাকেট খুলে দেখলো সেখানে একটি নীল শাড়ি রাখা, পাশে কিছু গহনা চুড়ি রাখা। তে খুব খুশি হলো। তে তোর সবকিছু পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, তোর পছন্দ অনেক সুন্দর জাঙ্কুক। আচ্ছা যা, এখন ঝটপট এগুলো পরে আয়, আজকে তোকে নিয়ে ঘুরতে বের হব। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না জাঙ্কুক। আচ্ছা দাঁড়া, আমি তাহলে নানুর কাছে যাই। জিসু তেকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। জিন কি বসে থাকবে? একদমই না, সে তেকে সাজিয়ে দেয়। এরপর ছেলের বউয়ের জন্য তুলে রাখা স্বর্ণের গহনা পরিয়ে দেয়, ছোট ছোট স্বর্ণের ঝুমকা আর হাতে 2টা চুড়ি। স্বর্ণের নাকফুল পরায় তেকে একদম নতুন বউ লাগছে। তে রুমে যেতেই জাঙ্কুক তেকে দেখে থমকে যায়। এটা কে? এটা কি সেই তে যাকে ও এত বছর ধরে একপাক্ষিকভাবে ভালোবেসে এসেছে? তেকে ও কখনোই শাড়ি পরা অবস্থায় দেখেনি, কারণ বাঙালিদের মতো এরকম পোশাক তের পছন্দ না। জীবনে প্রথমবার তেকে শাড়ি পরা অবস্থায় দেখে জাঙ্কুকের হার্টবিট যেন মিস হয়ে যায়। তাও শাড়িটা তার নিজের উপার্জন করা টাকায় কেনা। জাঙ্কুকের কেমন ঘোর লেগে যায়, খুব ইচ্ছে করছে তেকে নিজের সাথে জড়িয়ে নিতে। আপাতত সেসব চিন্তা বাদ দিয়ে জাঙ্কুক তেকে নিয়ে বেরিয়ে পড়ে। জাঙ্কুকের যেহেতু শহরের দিকে থাকে, তাই তেকে নিয়ে আজকে গ্রামের পথে ঘুরতে বের হয়েছে, যেটা শহর থেকে অনেকটাই দূরে। এই জাঙ্কুক, আমাকে কেমন লাগছে রে? কিছু তো বললি না তুই। তোকে খুব বেশি সুন্দর লাগছে, যা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। তাই? কিন্তু আমার মনে হচ্ছে আমি শাড়ি সামলাতে পারবো না, যদি পরে টরে যাই। আমি আছি কি করতে, আমি সামলে নিব তোকে। জাঙ্কুক তেকে নিয়ে একটি নদীর পাড়ে আসে। নদীতে ভীষণ পছন্দ, সেখানে ওরা বেশ কিছুক্ষণ সময় কাটায়। সন্ধ্যা হয়ে আসছে, আকাশে ঘন কালো মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি ঝুম বৃষ্টি নামবে। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে যায়। জাঙ্কুক তেকে নিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়। ভেবেছিল বৃষ্টি থামলে চলে যাবে, কিন্তু বৃষ্টি তো থামার নাম নেই। এই বাড়িটা খুঁজে পেতেও ওদের অনেক বেগ পোহাতে হয়েছে, কারণ আশেপাশে কোনো বাড়িঘর নেই। এত বৃষ্টির মধ্যে গাড়ি চালানো অসম্ভব। বাড়ি খুঁজতে খুঁজতে ওরা দুজনেই ভিজে একাকার। তে তো কাঁপতে শুরু করেছে।
জাঙ্কুক আর কোনো উপায় না পেয়ে দোকানের চাচার কাছে আজকে রাতটা থাকার জন্য রিকোয়েস্ট করে। লোকটিও বিনা বাক্যে রাজি হয়ে যায়। সমস্যা হলো জামা কাপড় নিয়ে, আর সেটা তের। দোকানের কাছে ছেলেদের জামা কাপড় থাকলেও মেয়েদের কোনো জামা কাপড় নেই, তাই বাধ্য হয়ে তেকে শার্ট পরতে হয়। জাঙ্কুক শুধু একটি ট্রাউজার পরে থাকে। তে যখন ওয়াশরুম থেকে শার্ট পরে আসে, জাঙ্কুক তেকে দেখে স্তব্ধ হয়ে যায়। তে ছোটখাটো একটা মেয়ে হওয়ায় শার্টটি ওর হাঁটু সমান হয়েছে। জাঙ্কুক তেকে কেমন ঘোর লাগা দৃষ্টিতে দেখতে থাকে। এতটা আবেদনময়ী রূপে তেকে কখনো দেখেনি জাঙ্কুক। অপরদিকে তেরও একই অবস্থা। জাঙ্কুককে খালি গায়ে দেখে কেমন যেন লজ্জারা ঘিরে ধরেছে তাকে। অন্ধকার ঘরটায় শুধু মোমবাতির আলো টিমটিম করে জ্বলছে। বাহিরে তখন ঝুম বৃষ্টি হচ্ছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। একটা রোমান্টিক পরিবেশ। সাথে থেকে এমন আবেদনময়ী রূপে দেখে জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তের নেশা পুরোপুরি তার মাথায় চলে গেছে। এক প্রকার ঘোরের মধ্যে পড়ে যায় জাঙ্কুক। ধীরে ধীরে তের দিকে এগিয়ে যেতে থাকে। জাঙ্কুক তের কাছে এসে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে। এরপর হঠাৎ করে তে ঠোঁটে আক্রমণ করে বসে। আজ যেন তেরও কিছু একটা হয়ে গেছে। সে জাঙ্কুককে বাধা দিচ্ছে না। তারা দুজনেই ভুলে গেছে তাদের নিয়তি কি ছিল, তাদের কমিটমেন্ট কি ছিল। বাস্তবতা ভুলে গিয়ে দুজন দুজনাতে মত্ত হয়ে যায়। বৃষ্টিময় সেই রাতে জাঙ্কুক তেকে আপন করে নেয়। জাঙ্কুকের যখন ঘুম ভাঙে তখন অনেকটাই বেলা হয়ে গেছে। আকাশ তখন পরিষ্কার, বৃষ্টির ছিটেফোঁটাও নেই। কালকে রাতের কথা মনে করে জাঙ্কুকের মুখে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে তেকে আপন করে নেয়ার দৃশ্য। মনটা বড্ড আকুপাকু করছে জাঙ্কুকের, তেকে এক পলক দেখার জন্য। কিন্তু এ কি, তে তো কোথাও নেই। রুমের আশেপাশে তেকে দেখতে পায় না জাঙ্কুক। জাঙ্কুক বাহিরে এসে চাচার কাছে জিজ্ঞাসা করলে সে জানায় তে গাড়ির মধ্যে আছে। বেশ অনেকক্ষণ ধরেই নাকি সেখানে বসে আছে। তে একধানে শুধু বসে আছে। মনে হচ্ছে তার দেহে প্রাণ নেই। মেয়েটাকে কেমন যেন নির্জীব পুতুলের মতো লাগছে। তে তুই একা একা এখানে বসে আছিস, কিছু হয়েছে? আর উঠেছিস যখন আমাকে ডাকা যেত না? তে কোনো জবাব দেয় না। মনে হচ্ছে জাঙ্কুকের কথা তার কানে পৌঁছায়নি। জাঙ্কুক তেকে হালকা ধাক্কা দিয়ে বলল, এই তে, আমি তোকে কিছু বলছি, তুই কি শুনতে পাচ্ছিস আমার কথা? ডিভোর্সের জন্য লয়ারের সাথে কথা বলেছিলি? শান্ত তের হঠাৎ এরকম কথায় জাঙ্কুকের মাথায় আকাশ ভেঙে পড়ে। মনে হচ্ছে পায়ের তলার মাটিটাও সরে গেছে। কাল রাতের পর কত কিছুই না ভেবে রেখেছিল জাঙ্কুক। ভেবেছিল তার একপাক্ষিক ভালোবাসার এবার বুঝি সমাপ্তি হলো। ডিভোর্স মানে? ডিভোর্স মানে বুঝতে পারছিস না? আমাদের তো কথা হয়েছিল, সবকিছু ঠিকঠাক করা আছে। কাল রাতে আমি ঠিক ছিলাম না জাঙ্কুক। আমি জানি না আমার কি হয়ে গিয়েছিল। আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি। তোর কাছে এটাকে ভুল মনে হলেও আমার কাছে কিন্তু এটাকে ভুল মনে হয় না। আমার মনে হচ্ছে আমি কালকে আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত কাটিয়েছি। তে, ভালোবাসি তোকে, খুব বেশি ভালোবাসি। এসব কি বলছিস জাঙ্কুক? তুই কি পাগল হয়ে গেছিস? না তে, আমি পাগল হইনি, ভালোবাসি তোকে। সেই কলেজের প্রথম দিন থেকে, প্রথম দেখায় ভালোবেসেছি। কিন্তু জাঙ্কুক, আমি তো তোকে শুধু ফ্রেন্ড হিসেবে দেখেছি। এখন এসব কি বলছিস তুই? দয়া করে এটা নিয়ে ঝামেলা বাড়াস না। আমি তোকে ফ্রেন্ডের চেয়ে বেশি কিছু ভাবতে পারবো না। আর যদি তুই খুব বেশি ফোর্স করিস, আমি তাহলে তোর সাথে আমার ফ্রেন্ডশিপটাও নষ্ট করব। তুই এখন কি চাচ্ছিস? আমি চাচ্ছি তুই লয়ারের সাথে কথা বল আমাদের ডিভোর্স নিয়ে। কাগজপত্র রেডি হতেও তো সময় লাগবে। তে, আরেকটাবার ভেবে দেখবি? মানে জীবনে একটা বড় ডিসিশন এভাবে হুট করে নেওয়াটা কেমন না? আমাদের বিয়েটা হুট করে হয়েছে, তবে সিদ্ধান্তটা আমি অনেক ভেবেচিন্তে নিয়েছি। কালকে সারা রাত ভেবেছি আমি। তে, বলছিলাম কি? কিছু বলিস না জাঙ্কুক, আমি যা বলেছি তাই কর। জাঙ্কুক আহত চোখে তের দিকে তাকায়। আচ্ছা ঠিক আছে, তুই যেটা চাইবি সেটাই হবে। সম্পর্ক জোর করে হয় না। যে সম্পর্কে ভালোবাসা নেই, বিশ্বাস নেই, ভরসা নেই, সে সম্পর্ক কখনোই টিকবে না। চাচার কাছ থেকে বিদায় নিয়ে জাঙ্কুক ড্রাইভ করা শুরু করে। দুজনের মনটাই কেমন যেন বিষণ্ণতায় ভরে গেছে। জাঙ্কুকের মনটা বিষণ্ণ, কারণ জাঙ্কুক তেকে ভালোবাসে, তেকে কাছে চায়, সারা জীবন চায়। অপরদিকে তেরও মনটা কেন যেন খারাপ।
জাঙ্কুকের কাছ থেকে চলে যাবে, এটা ভাবলেই কেন যেন বুকটা ভার হয়ে আসে। এই কেনর উত্তর তে জানা নেই। সেদিনের পর প্রায় 15 দিন কেটে গেছে, তবেও তে আর জাঙ্কুকের সম্পর্কটা এখনো দূরত্বের মাঝে আটকে আছে। ওরা চাইলেও আগের মতো ফ্রেন্ডলি বিহেভ করতে পারছে না। দুজন দুজনের চোখের দিকে তাকাতে পারে না। মনে হচ্ছে ওদের মাঝে যেন কোনো অদৃশ্য দেয়াল রয়েছে। তে আর জাঙ্কুক অনেকদিন ধরে ভার্সিটিতে আসছে না। এদিকে জেহব নতুন একটা মেয়ে পটানোর জন্য তার পিছু পিছু ঘুরছে। এদিকে সুগার আসারও নাম নেই। জিমিনের কেমন যেন একা একা লাগছে। জিমিন ভাবলো ভার্সিটির পেছনের দিকটায় একটু হেঁটে আসা যাক, কারণ ওই জায়গাটা একটু নিরিবিলি। কিন্তু হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই ঘটলো বিপত্তি। চোখের সামনে দৃশ্যমান হলো এক সুপরিচিত মুখ। একটা অল্প বয়স্ক মেয়ের সাথে কি যেন কথায় মশগুল হয়ে আছে সুগা। কিন্তু এমন নির্জন নিরিবিলি পরিবেশে কি এমন গুরুত্বপূর্ণ কথা বলছে ওরা? আর মেয়েটাই বা কে? ওদিকে সুগা কথা বলায় এতটাই ব্যস্ত যে ওর পেছনে সেই কখন থেকে জিমিন দাঁড়িয়ে আছে ও সেটা টেরই পায়নি। মেয়েটা কে সুগা? তুই এখানে কি করছিস একা একা? আমি যেটা বলছি সেটার অ্যানসার দে। আছে, বলা যাবে না। তুই আমার সাথে মজা করছিস? মজা কেন করব? সব সিক্রেট কি সবাইকে বলা যায়? প্রাইভেসি বলেও তো একটা ব্যাপার আছে। এত বড় মেয়ে হয়েছিস, বুঝিস না সেটা? মেয়েটা কে সুগা? হবে আমার লাইফের ইম্পর্টেন্ট কেউ। তুই এত রিঅ্যাক্ট কেন করছিস? খুব ইম্পর্টেন্ট কেউ, তাই না? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। সুগা কথাটা বলেছি ঠিকই, কিন্তু জিমিনের এমন পদক্ষেপ মোটেও কল্পনা করেনি সে। জিমিন একটা বড়সড় ইটের টুকরা কুড়িয়ে নিয়ে রেগেমেগে মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে। জিমিনের এমন রণমূর্তি দেখে অজ্ঞাত মেয়েটা নিজেও ভয় পেয়ে গিয়েছে। সেখান থেকে পালিয়ে যায় মেয়েটা। জিমিন দমে যাওয়ার পাত্রী নয়, সেও মেয়েটার পিছু পিছু ছুট লাগালো। সুগা এসে কোনো রকমে জিমিনের কোমর চেপে ধরে জিমিনকে থামালো। ছাড় আমাকে তুই, ইম্পর্টেন্ট মানুষ হওয়া দেখাচ্ছি ওকে আমি। বজ্জাত মেয়েটা অন্যের জিনিসে নজর দেয়। বিশ্বাস কর জিমিন, জান আমার, ও কোনো ইম্পর্টেন্ট মানুষ না, ও আমার খালাতো বোন। তাহলে আমাকে মিথ্যে কেন বললি? কি সুখ পাস আমাকে মিথ্যে বলে? তুই কেন এত জেলাস? আর একটু আগে আমার জিনিস করে চেঁচিয়ে কি যেন বললি? আমি কিন্তু শুনেছি। তোর সাথে আর কোনো কথা নেই, অযথা কষ্ট দিস আমাকে। জিমিন হনহনিয়ে হাঁটছে, চোখ দুটো না চাইতেও বেইমানি করছে ওর সাথে। বারবার জলে ভিজে ঝাপসা হয়ে আসছে, তবে বেশিক্ষণ হেঁটে এগিয়ে যেতে পারলো না। তার আগেই ওকে পেছন থেকে চাপড়ে ধরলো সুগা। আই এম সরি মাই লাভ, আর কখনো এমন হবে না। আই এম সরি, সত্যি সরি। তুই যে আমার জন্য কিছু ফিল করিস সেটা আমার অজানাই ছিল, বুঝতে পারিনি। কেন বুঝিসনি? তোকে আমি গ্রহণ করিনি ঠিকই, কিন্তু দূরেও তো ঠেলে দেইনি। তোর এত পাগলামি বাচ্চামি সবকিছু সহ্য করেছি, তাহলে এটুকু তোর মাথায় ঢুকলো না কেন? জিমিনের এক নাগারে করা অভিযোগের মাঝে হুট করে ইতি ঘটালো সুগা। ওর নরম অধর যুগলকে নিজের দখলে নিয়ে নেয়। আজ একটু বেশি আবেগ নিয়ে স্পর্শ করছে সুগা, যেই স্পর্শে শুধুই আন্তরিকতা আর ভালোবাসার ছড়াছড়ি। সুগার কাতর স্পর্শে এতক্ষণে জিমিনও কুপকাত। শেষমেশ সুগার ভালোবাসার কাছে হেরে গিয়ে নিজেই ঠোঁট মেলালো সুগার সাথে। ক্লাস আর প্রেজেন্টেশন আছে বলে আজ সকাল সকাল ভার্সিটিতে এসেছি। কি ব্যাপার, তুই একা? সুগা আর জেহব কই? জেহব আর কই থাকবে, নতুন একটা মেয়ে পেয়েছে, ওর পিছু পিছু ঘুরতেছে। আর সুগার নাকি কোনো একটা ইম্পর্টেন্ট কাজ আছে, বললো 1 ঘন্টা পর চলে আসবে। আচ্ছা সেসব বাদ দে, এতদিন আসিসনি কেন ভার্সিটিতে? কত মিস করেছি জানিস? মন ভালো ছিল না তাই। কিন্তু কেন? জাঙ্কুক পাশে আছে, তাহলে তোর মন খারাপ থাকার প্রশ্নই আসে না। যদি বলি ওই আমার মন খারাপের কারণ, মানে তোদের মধ্যে কিছু হয়েছে? জাঙ্কুক আমাকে ভালোবাসে বলেছে, আর আমরা কাছাকাছি এসেছিলাম। এত বড় ভুল কি করে করলাম বলতো? প্রতি উত্তরে জিমিন শুধু হাসলো। আমি একটা সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলছি আর তুই হাসছিস? হাসার মতো কথা বললে হাসবো না? জাঙ্কুক ভালোবাসি বলেছে, এ আর এমন কি? ও তো তোকে কলেজ থেকেই ভালোবাসে, আমরা সবাই সেটা জানতাম। তোকে জানাতে নিষেধ করেছিল, তাই আর বলিনি তোকে। কি? জাঙ্কুক আমাকে ভালোবাসে? এটা কি করে পসিবল? ইয়েস বেব, হি লাভস ইউ। জাঙ্কুক যে কি পরিমাণ ঘাটতেরা এটা আমরা সবাই জানি, কিন্তু মনে করে দেখ, তুই ওকে বিয়ের প্রপোজাল দেওয়ার পর
ও জাস্ট একটু নাটক করে রাজি হলো। যে জাঙ্কুককে আমরা একটা প্রোগ্রামে আনতে পারি না, সে জাঙ্কুক তোর এক কথায় এমন হুট করে কাউকে কিছু না জানিয়ে তোকে বিয়ে করে নিল। ব্যাপারটা আশ্চর্যকর লাগেনি তোর কাছে? আর সবচেয়ে বড় কথা কি জানিস, তুই নিজেই জাঙ্কুককে ভালোবাসিস। তে একের পর এক একটা ঝটকা খাচ্ছে। জিমিন একবার বলছে জাঙ্কুক ওকে ভালোবাসে, এখন বলছে ও নিজেও জাঙ্কুককে ভালোবাসে। তোর মাথা ঠিক নেই জিমিন, তখন থেকে কি আবল তাবল বকেই যাচ্ছিস? আবল তাবল না। আচ্ছা এটা বল, তুই জাঙ্কুকের সাথে অন্য মেয়েকে মানতে পারবি? পারবি সারা জীবনের জন্য জাঙ্কুকের ভালোবাসা, আলিঙ্গন অন্য একটা মেয়ে নিবে, এসব সহ্য করতে? না। এই যে দেখ, তুই সহ্য করতে পারবি না। তুই একটু ভাব, তুই বিয়ের জন্য জাঙ্কুককেই কেন প্রপোজাল দিলি? আমাদের গ্রুপে তো জিহোপার সুগাও ছিল, ওদের কেন না? আর তুই বললি তোরা নাকি কাছাকাছি ছিলি, ভালো না বাসলে এতটা কাছে আসার পারমিশন দিতি? তাহলে কি আমিও জাঙ্কুককে ভালোবাসি জিমিন? হ্যাঁ রে গাধি, তুইও ভালোবাসিস। এখন কি করব? আমি তো জাঙ্কুককে ডিভোর্সের জন্য কাগজপত্র রেডি করতে বলেছি। বোকা মেয়ে একটা, কাগজপত্র রেডি করতে বলেছিস, বললেই তার ডিভোর্স হয়ে যায় না। এখন জলদি জাঙ্কুককে গিয়ে বল যে তুই জাঙ্কুককে ভালোবাসিস, এসব ডিভোর্সের কোনো প্রয়োজন নেই। সেই ঘটনার পরে জাঙ্কুকের সাথে তের দূরত্ব কিছুটা বেড়েছে, তাই জন্যই জাঙ্কুক অফিসে একটু বেশি সময় কাটায়, প্রায় রাত করে বাড়ি ফিরে। যতই রাত হোক না কেন, জাঙ্কুক সব সময় তেকে টেবিলে পায়। তে জাঙ্কুকের জন্য অপেক্ষা করে। জাঙ্কুক বাড়ি এলে তবেই তে জাঙ্কুকের সাথে একসাথে ডিনার করে। ব্যাপারটা জাঙ্কুকের কাছে খুব বেশি ভালো লাগে। তের এই ছোটখাটো যত্নগুলো জাঙ্কুকের খুব স্পেশাল মনে হয়। তবে আজকের দিনটা আলাদা, তে আজকে টেবিলে নেই। জাঙ্কুকের মনটা বড্ড খারাপ হয়ে যায়। তবে কি তে সত্যি সত্যি জাঙ্কুককে ছেড়ে চলে যাবে? জাঙ্কুকের মন খারাপ বলে সে রাতে কিছু খাবে না বলে ঠিক করে। রুমে আসতেই জাঙ্কুক আশ্চর্য হয়ে যায়। রুমটা এত সুন্দর করে ডেকোরেট কে করলো? চারদিকে হাজার খানেক গোলাপ, বিভিন্ন ধরনের মোমবাতি আছে, বেলুন দিয়ে পুরোটা ঘর সাজানো। ফুল, বেলুন, মোমবাতির কম্বিনেশনে একটা দারুণ পরিবেশ। জাঙ্কুক পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখছিল। ঠিক তখনই তে এসে পেছন থেকে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক পেছনে না ঘুরিয়ে বুঝতে পারে এটা তে। তের গায়ের স্মেল যে ওর খুব চেনা। জাঙ্কুক, আই লাভ ইউ, খুব ভালোবাসি তোকে। আমি জানি না কখন কিভাবে এত ভালোবেসে ফেললাম তোকে। নিশ্চয়ই ভাবছিস এখন কেন ভালোবাসি বলছি। আসলে আমি নিজেই তো জানতাম না আমি তোকে ঠিক কতটা ভালোবাসি। আজ যেন জাঙ্কুক দফায় দফায় অবাক হচ্ছে। কি হচ্ছে ওর সাথে? এটা কি কোনো স্বপ্ন? যদি স্বপ্ন হয় তাহলে যেন এই ঘুমটা কখনোই ওর না ভাঙে, ও যেন এই স্বপ্নতেই আটকে যায়। জাঙ্কুক তেকে ঘুরিয়ে ওর সামনে এনে দাঁড় করায়। তুই কি সত্যি সত্যি মন থেকে কথাটা বলছিস নাকি মজা নিচ্ছিস? মোটেই না, আমি সত্যি সত্যি বলছি। কি করে বিশ্বাস করব? তুই তো একটা শাকচুন্নি, নিশ্চয়ই প্ল্যান করতেছিস। তে হঠাৎই মাথা উঁচু করে জাঙ্কুকের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। কয়েক সেকেন্ডের চুমু, এরপরই তে সরে আসে। এবার বিশ্বাস হলো? খুব বিশ্বাস হয়েছে। এখন তো তোকে আরো বেশি কাছে পেতে মন চাইছে। তে লজ্জায় দৌড়ে যেতে নিলে জাঙ্কুক তের হাত ধরে ফেলে। আমাকে পাগল করে তোকে এত সহজে যেতে দিব? তোর কি মনে হয় আমি খুব ভালো তে? তোর জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খারাপ ছেলে ট্যাগ লাগাতে পারি। জাঙ্কুক তের কাছে এসে ওকে কোলে তুলে নেয়, এরপর তেকে নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে নেয়। আশ্চর্যকর হলেও সত্যি আজকেও খুব বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, এমনকি এখনো মুষলধারে বৃষ্টি ঝরছে। হয়তো এই বৃষ্টিময় রাতগুলোই দুটি ভালোবাসার মানুষকে একত্র করতে সক্ষম। বৃষ্টিময় সেই রাতেই তেগুকের ভালোবাসার পূর্ণতা ঘটে। একটি সুন্দর সমাপ্তির সাথে আজকের গল্পটি এখানেই শেষ হলো। দয়া করে এই গল্পের মধ্যে কেউ বিশেষত্ব খুঁজতে এসো না। গল্পটি খুবই সাধারণ প্লটে লেখা হয়েছে। আমি চেষ্টা করেছি ভালোবাসার চেয়েও বন্ধুত্বটাকে বেশি সুন্দর করে ফুটিয়ে তুলতে। আচ্ছা, তোমাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আবারও দেখা হবে নতুন সুন্দর কোনো একটি গল্পে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।